অনেক দিন আগে ত্রিশালপুর নামক একটি গ্রামে একজন জেলে তার স্ত্রী ও সন্তানদের সাথে বসবাস করত। মাছ ধরে বাজারে বিক্রি করে তাদের কোনো মতো দিন যেত। কই গো বউ, আমার মাছ ধরা জালটা দাও তো। এই নাও, ধরো আজ কিছু মাছ বেশি করে ধরে বাজারে বিক্রি করে বাড়িতেও নিয়ে এসো। ছেলেপুলেদের তো খাওয়াতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে এখন যাই। হ্যাঁ যাও, তাড়াতাড়ি বাড়িতে ফিরো কিন্তু। এই বলে সে নদীতে মাছ ধরতে যায়। আজকা তো মাছ অনেক কম পাইলাম। বাজারে কি বিক্রি করমু আর বাড়িতেই বা কি লয়ে যামু। দেহি আরো কিছু মাছ পাওয়া যায় নাকি। কি ভাই, মাছ পাইছো নাকি? হ ভাই, পাইছি কয়টা। দেহি আর কিছু পাওয়া যায় নাকি। ঠিক আছে, ধরো ধরো। আমিও দেখি আর কয়েকটা মাছ পাই নাকি, এরপর বাড়িতে চলে যামু। ঠিক আছে, তাইলে চলো দুইজন এক লগেই যাই। আচ্ছা ভাই, ঠিক আছে। জেলে মাছ ধরে বাজারে বিক্রি করে বাড়িতে যায়। কই গো বউ, বাড়িতে আছো নাকি? বাইর হও, এই দেহ মাছ লয়ে আইছি। দাও দাও দাও, ছেলে পোলাকে রান্না করে দেই, ক্ষুধা লাগছে সবারই। মা, বাবা কি বাড়িতে চলে এসেছে? হ্যাঁ রে মা, তোর বাপ চলে এসেছে। আজ কত বড় বড় মাছ নিয়ে এসেছে। রান্না করো মা, খাবো, খুব মজা হবে আজ। এখন গিয়ে খেল, আমি খাওয়ার সময় তোদেরকে ডাইকা দিব। আচ্ছা মা, ঠিক আছে। বাবা, তুমি কি আমার সাথে খেলবে? না রে মা, আমি অনেক ক্লান্ত হয়ে গেছি। আমার একটু পানি খাওয়া তো। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি একটু বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতাছি। এভাবেই তাদের সংসার হাসি খুশিতে চলতে থাকে। এভাবে কিছুদিন যাওয়ার পর বউ, আমার মাছ ধরা জালটা দাও। আমি মাছ ধরতে যামু। দেহি যায় কয়টা মাছ পাওয়া যায় কিনা। এই নাও, আজ মাছ বিক্রি করে মেয়ের জন্য একটা জামা কিনে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এমনিতেও হাতের অবস্থা তেমন একটা ভালো না। কয়েকদিন ধরে তেমন মাছ পাইতাছি না। আচ্ছা ঠিক আছে, যাও। আরে, অনেকগুলি তো মাছ পাইলাম। যাই, এগুলিরে এবার বিক্রি করে পোলামাইয়ার লেগে কয়টা পোশাক আশাক কিনা লয়ে যাই। মাছগুলোকে বাজারে বিক্রি করে জেলে বাড়ির দিকে যায়। কই রে দীপা, দীপু, কই তোরা? এই দেখ, তোগো লেগা জামা কাপড় লয়ে আইছি। কই বাবা, আমার জামাটা কই? দাও তো দেখি। আহ, আমার জামাটা দেখছি অনেক সুন্দর হয়েছে বাবা। হ, এই ল, তোগো সবার লেগে এই পোশাক কিনা লয়ে আইছি। অনেক রাত হলো যে, তোমরা সবাই এসো, খাবার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, আসছি। আরে বউ, আইসকা তো দেখতাছি অনেক ভালা রান্না বান্নাই হইছে। পেট ভরে খেয়ে নাও, এইরকম খাওয়া দাওয়ার প্রত্যেক দিন তো আমাদের কপালে জোটে না। হ গো বউ, ঠিকই কইছো। তারা খাওয়া দাওয়া শেষ করে সবাই ঘুমোতে যায়। পরের দিন সকালে, ওগো, তোমার মাছ ধরার জালটা কোথায়? কেন, বারান্দাতেই তো ঝুলায় রাখছিলাম। ওইখানে কি নাই?
কই দেখতেছি না তো। হায় হায়, তাইলে কি জালটা চুরি হয়ে গেল? হ্যাঁ গো হ্যাঁ, এইবার কি হইব? আমরা তো এখন না খাইয়া মরমু। হায় পোড়া কপাল আমার, কি আর করমু? আমার একমাত্র উপার্জন করার জিনিসটাই হারায় গেল আইজ। আমি আর পোলা পাইন্ডে কেমনে খাওয়ায় মানুষ করমু? কি আর করবা, কিছু একটা উপায় তো হইবই। কি আর রান্না করবা, আর কি বা খামু? দিন আই না দিন খাই আমরা। একবার যদি ইনকাম ফুরায়া যায়, তারপর তো আর কিছুই থাকে না। এখনকার মতো হইয়া যাইব, তুমি চিন্তা কইরো না, রাতেও কিছু একটা ব্যবস্থা হইব। আচ্ছা ঠিক আছে, দেখি আমি কিছু করতে পারি নাকি। দেখো কি করা যায়। আচ্ছা, আমগো না একটা পুরাতন বড়শি আছে, আজকে না হয় ওই বড়শি দিয়ে মাছ ধরে আনিগা। দেখি কয়টা মাছ পাওয়া যায় কিনা। এতে তো অন্তত মাছ রান্না করে আমগো পেট তো চালানি যাইবো। ঠিক আছে, যাও। এভাবে খুব কষ্টে চলতে থাকে কয়েকদিন। হঠাৎ একদিন, বাবা বাবা, আমার না খুব জিলাপি খেতে ইচ্ছে করছে। আজকে আমার জন্য একটা জিলাপি কিনে নিয়ে এসো। কতদিন যে খাই না জিলাপি। বাবা, দীপু ঠিকই বলেছে, আজ নিয়ে এসো জিলাপি কেমন? আচ্ছা ঠিক আছে মা, তুই থাক, আমি এখন মাছ ধরতে যাই। আচ্ছা ঠিক আছে, যাও। কি ভাই, মাছ পাইলা নাকি? না ভাই, মাছ আর কই পামু? এই বড়শি দিয়া কি আর মাছ ধরা যায়? আজ কয়েকদিন হইলো পোলা পাইনের মুখে ভালো কোনো খাবার দিতে পারি নাই। আমার জালটা চুরি হয়ে যাওয়ার পর আমি অনেক বিপদে পড়ে গেছি। হ্যাঁ, বুঝতে পারতাছি ভাই তোমার কষ্টটা। পোলা পাইন দুইটা আজকে একটু জিলাপি খাইতে চাইছে। আমি মনে হয় আজকে তাদের এই আবদারটা পূরণ করতে পারবো না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি তাইলে যাই। আমার তো মাছ ধরা শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, যাও তাইলে। সে অনেক কম মাছ পায়। তার সন্তানদের জন্য সে জিলিপি আর কিনতে পারে না। এভাবে কয়েকদিন যাওয়ার পর কি আর করমু? কোনো কিছুই ভালো লাগে না। পোলা পাইন দুইটার মুখের দিকেও তাকানি যায় না। কোনো কিছুই ভালো লাগতেছে না। মনে চাইতেছে যেদিকে চোখ যায় সেদিকেই চলে যায়। কি করব বলো, কয়েকটা দিন হইলো বাচ্চা কাচ্চারা খেতে চাইতাছে, কিন্তু ওদের খাওয়ার মতো কিছুই দিতে পারতাছি না। এমনে চললে অগ মানুষ করবো কেমনে? জেলে তার বউয়ের এইসব কথা শুনে মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। গিয়ে একটা নদীর ধারে বসে। আজ যদি কোনো মাছ না পাই, তাইলে আমার পোলা পাইন্ডিরে কি খাওয়ামু? ওরা একটু জিলাপি খাইতে চাইছে, তাও তো মনে হয় খাওয়াইতে পারবো না। তা ভেবে মন খারাপ করে বসে বসে কাঁদতে থাকে জেলে। হঠাৎ জেলের কান্নার আওয়াজ পেয়ে নদীর পাড় থেকে কথা বলে একটি সুন্দরী জলপরী। এ কি, তোমার কি হয়েছে? তুমি এভাবে বসে কাঁদছো কেন? কে তুমি? আর তুমি কেমনে জানলা আমার মন খারাপ? আমি হলাম জলপরী, এই নদীতেই থাকি। তোমার কি হয়েছে? আসলে আমার বাড়িতে দুইটা ছোট ছোট বাচ্চা আছে। কয়েকদিন ধরেই তারা জিলাপি খাইতে চাইতেছে, কিন্তু আমি তাদেরকে কিনা দিতে পারতাছি না। আমার ব্যবহার করা জালটা কে যেন চুরি করে লয়ে গেছে, আর তারপর থেকেই আমার এই অবস্থা। তুমি আর কেঁদো না। কিন্তু তুমি এখানে কি করতাছো? আমার জানা মতে জলপরীরা তো ডাঙ্গায় আসে না। আসলে আমি দেখতে এসেছিলাম এই দিকটা কেমন, কিন্তু এসে হঠাৎ করে একটা লাঠিতে বেঁধে পড়ে গিয়ে আমার এখানে কেটে যায়, আর আমার শরীরে একটা লোহা ঢোকায়। আমি ব্যথায় আর যেতে পারিনি। ও আচ্ছা, তাই? দেখি তো তোমার কোন জায়গায় লোহা ঢুকছে। এই তো, এইখানে নিচের দিকটায়। এই নাও, আমি তোমার গায়েতে লোহাটা বাইর করে দিছি। এখন তুমি পুরোপুরি সুস্থ। তোমাকে অনেক ধন্যবাদ।
আমার সব কষ্ট তুমি দূর করলে, এবার তোমার সব কষ্ট আমি দূর করে দিচ্ছি। কেমনে দূর করবা আমার কষ্ট? এই নাও, এগুলো রাখো। আরে, এগুলা তো সোনার জিলাপি। আমি এগুলা দিয়ে কি করমু? সোনার জিলিপি তুমি বাজারে বিক্রি করে একটা জাল কিনবে, আর তোমার বাচ্চা কাচ্চাদের জন্য জিলিপি কিনবে। তোমারে অনেক ধন্যবাদ জলপরি। আমি তোমার এই ঋণ কখনোই পরিশোধ করতে পারবো না। না না, এটা আমার কর্তব্য। তুমি আমাকে বাঁচিয়েছো। আর শোনো, তুমি এই যে জালটি কিনবে, এই জালটি যে সে জাল নয়। এই জাল দিয়ে তুমি প্রতিদিন অনেক মাছ ধরতে পারবে। সেই মাছ তুমি বাজারে ভালো দামে বিক্রিও করতে পারবে। জেলে পরীর কথা মতো বাড়িতে আসে এবং তার বউকে সব কথা বলে। তাহলে তুমি জলপরীর কথা মতো এগুলা বাজারে বিক্রি কইরা ছেলে পেলেদের জন্য জিলাপি আর জাল কিনা নিয়ে আসো। হ হ, যাইতাছি। এইবার মনে হয় পোলা পাইন্ডিরে মানুষ করতে পারমু। বাজারে গিয়ে সেই স্বর্ণের জিলিপি জেলে বিক্রি করে আর মাছ ধরার জন্য একটি জাল ও তার ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য জিলিপি কেনে। কই রে দীপা, দীপু, এইদিকে আয়। দেখ তোকে লেগে কি লয়ে আইছি। কই কই, দেখি বাবা, কি নিয়ে আসছো? এই ল, ধর। তোকে দুই ভাই বোনের লেগে জিলাপি কিনা লয়ে আইছি। এইবার পরান্ডা বইরা খা। তুমি অনেক ভালো বাবা। তখন জেলে ও তার স্ত্রী অনেক খুশি হয়। জলপরীর কথা মতো তারা মাছ ধরে বাজারে বিক্রি করতে থাকে। জেলে মাছ বিক্রি করে তাদের ছেলে মেয়েদেরকে সঠিকভাবে মানুষ করতে থাকে। এভাবেই তারা সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। অনেক দিন আগে সিপাইপুর গ্রামে শিপন নামে একটি লোক তার স্ত্রীর সাথে বসবাস করত। তাদের কোনো সন্তান হতো না। বিয়া তো করলাম আজকে 3-4 বছর হয়ে গেল, আজ পর্যন্ত একটা সন্তানও হইল না। যদি কোনো বাচ্চা কাচ্চা না হয় তাইলে ভবিষ্যৎ তো আমার অন্ধকার। আমগরে ভবিষ্যতে কে দেখাশোনা করব? কি করব বলো, সৃষ্টিকর্তা যদি আমাদের কোনো সন্তান না দেয়, জোর করে তো আর আমরা সন্তান পাবো না। হ্যাঁ, ঠিকই কইছস। তোরে বিয়া করে আমি ভুলই করছি। যদি অন্য কাউরে বিয়া করতাম তাইলে আইজ আমি সন্তানের মুখ দেখতে পারতাম। এইসব তুমি কি বলছো? ভাগ্যের ওপর তো আর আমাদের জোর নেই। না, এইভাবে আর চলতে পারে না। এমনি চলতে থাকলে মানুষজন আমারে খারাপ ভাববো। এইভাবে আর আমি থাকতে পারবো না। আমার একটা সন্তান লাগবো। এইসব কি বলছো? কত কি করলাম, কত বৈদ্য কবিরাজকে দেখালাম, তাও যদি সন্তান না হয়, তাহলে আমার কি করার আছে বলো? তুই আর কি করবি? যা করার তো আমারই করতে হইব। কি করতে চাও তুমি? হ, আমি আর একটা বিয়া করমু, আর বিয়া করে আমার সন্তানের মুখ দেখমু। এইসব তুমি কি বলছো? তুমি এরকম কাজ করতে পারবে? হ, পারমু। কেন পারমু না? এই বলে শিপন বাড়ি থেকে বেরিয়ে যায়। কয়েকদিন পরেই শিপন একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসে। কই গো বড় বউ, বাড়িতে আসো নাকি? বাইর হয়ে আসো জলদি। হ্যাঁ বলো, কি হয়েছে? এ কি, তুমি আর কাকে নিয়ে এসেছো? দেখতেই তো পাইতেছো নতুন বিয়া কইরা বউ লয়ে আইছি। এখন আমগরে বরণ কইরা নাও। এই কাজটা তুমি করতে পারলে? হ, ভালাই করছি। আমার একটা সন্তান দরকার, এর লেগে আমি আর একটা বিয়া করছি। তোর কি কোনো সমস্যা আছে? আমার কোনো সমস্যা নাই। রিনা তখন মনের দুঃখে নতুন বউকে ঘরে বরণ করে নিয়ে যায়। তোমার আর কোনো কষ্ট নাই ছোট বউ। তোমার সুখ দুঃখের দায়িত্ব এখন থেকে আমার। তুমি শুধু আমার একটা সন্তানের মুখ দেখাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না।
আজ যদি আমার একটা বাচ্চা থাকতো তাহলে এই দিনটা আমার দেখতে হতো না। এই বড় বউটাকে আমার একদমই সহ্য হয় না, একে তো আমি শায়েস্তা করেই ছাড়বো। ছোট বউ, তোমার কোনো চিন্তা নেই, যখন যা লাগবে আমাকে শুধু বলবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন তুমি এখান থেকে যাও। পাপিয়া রিনাকে দিয়ে বাড়ির সব কাজ করিয়ে নিত এবং তাকে অনেক অত্যাচার করত আর স্বামীর কাছে রিনার নামে সব দুর্নাম করত। একদিন রিনা নদীতে পানি আনতে চায়। দেখো দেখো, ওই ছেঁচড়া লোকের বড় বউটা পানি নিতে এসেছে। ওর কোনো বাচ্চা কাচ্চা হয় না, তাই ওর স্বামী ওকে দেখতে পারে না। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো, তাই এখন সতীনের সংসার করতে হচ্ছে। তাদের এসব কথা শুনে অনেক মন খারাপ হয় তার। সে পানি নিয়ে চলে আসে। একদিন তাদের বাড়িতে একটি বৃদ্ধ মহিলা আসে। বাড়িতে কেউ আছো বাছা? হ্যাঁ হ্যাঁ, কি চাই রে বুড়ি তোর? আমাকে কয়টা খেতে দেবে মা, আমি অনেক ক্ষুধার্ত। কি বললি? তোর মতো বুড়িকে খাবার খেতে দেব আমি? তোকে খেতে দিয়ে খাবার নষ্ট করার কোনো মানেই হয় না, যা অন্য কোথাও দেখ। সে পাপিয়ার কথা শুনে সেখান থেকে চলে যায়। কি গো, তুমি বুড়িমাটাকে তাড়িয়ে দিলে কেন? এসেছে খেতে, এসব বুড়িদের খেতে দেয় কে? যাও, তুমি গিয়ে নিজের কাজ করো। পরের দিন সেই বুড়ি আবারও তাদের বাড়িতে যায়। বাড়িতে কি কেউ আছো? হ্যাঁ আছি, কে এসেছো, কি লাগবে? আমি অনেক ক্ষুধার্ত বাছা, কতদিন কিছু খাই না। আচ্ছা, তুমি বারান্দায় বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, জামা। এই নাও বুড়িমা, তোমার খাবার। আচ্ছা, কাল যে মেয়েটিকে দেখলাম, ওইটা কে? ও হলো ছোট বউ, আমার সতীন। তোর অনেক কষ্ট, তাই না রে মা? কষ্টে থাকলে কি কেউ কি তা বোঝে? কি হয়েছে তোর, আমাকে একটু খুলে বল। আসলে বুড়িমা, আমার কোনো সন্তান হয় না, তাই আমার স্বামী আবার আরেকটা বিয়ে করেছে। সারাদিন ঘরের সব কাজ আমিই করি। ছোট বউয়ের সন্তান হবে বলে স্বামী আমারে দেখতেই পারে না। আচ্ছা, সব বুঝলাম, তুই কোনো চিন্তা করিস না। আমি তোকে একটা জিনিস দিচ্ছি, তাতে তোর সব হবে। কি বলছো কি তুমি এইসব? হ্যাঁ রে হ্যাঁ। বুড়িমা তখন তার থলির মধ্য থেকে একটা আংটি বের করে। নে মা, তুই এই আংটিটা তোর হাতে সব সময় রাখবি। তোর যদি কখনো কোনো বিপদ হয় তাহলে তুই আগেই বুঝতে পারবি। এই আংটি যদি হাতে থাকে তাহলে কোনো বিপদই তোকে স্পর্শ করবে না। সত্যি বলছো বুড়িমা? হ্যাঁ রে হ্যাঁ, এই আংটিটা তোর সাথে রাখ। সৃষ্টিকর্তা যদি সহায় হয়, এতেই তোর সন্তান হবে। তাই যেন হয় বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ। অন্যদিকে পাপিয়া ভাবতে থাকে বড় বউকে কিভাবে শায়েস্তা করা যায়। তোমার খাবার খেয়ে নাও, এখানে রেখে যাও। আর শোনো, কালকে থেকে তুমি সকালে রান্না করবে আর আমি রাতে রান্না করব। আচ্ছা ঠিক আছে। রিনা ঘরে আসতে আসতে ছোট বউয়ের কথাগুলো ভাবে। হঠাৎ করে ছোট বউ এসব কথা বলল, কোনো মতলব তো আছেই। পরের দিন রাতে
খাবার তৈরি হয়ে গেছে, তোমরা সবাই খেতে এসো। বড় বউয়ের খাবারে এখনই বিষ মিশিয়ে দিই। আইজ আমার ছোট বউ রান্না করছে, নিশ্চয়ই রান্নাটা অনেক মজার হইব। খেয়ে নাও, খেলেই বুঝতে পারবে। এই তো দিদিও এসে গেছে, নাও তোমরা খাবার খেয়ে নাও। হ্যাঁ, তুমিও খেয়ে নাও। পরের দিন সকালে পাপিয়া দেখে রিনার কিছুই হয়নি। কাল রাতে তো আমি খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম, তাহলে কিছু হলো না কেন? হয়তো অনেক কম মিশিয়েছি, আজ আবার বেশি করে মেশাবো। রাতের বেলা আবারও পাপিয়া খাবারে বিষ মেশায়। যাও দিদি, খাবারটা খেয়ে নাও। ঠিক আছে, তুমিও আমাদের সাথে খেয়ে নাও। পরের দিন সকালে পাপিয়া দেখে রিনার কিছুই হয়নি। এভাবে কিছুদিন যাওয়ার পরে, এতদিন তোকে বিষ মিশিয়ে খাওয়ালাম, কিন্তু তবুও তুই মরলি না। আজ আমি নিজে খেয়ে দেখব। তাই সেদিন পাপিয়া খাবারে একদম অল্প পরিমাণে বিষ মেশায়। রাতের খাবার কি রান্না হয়েছে? অনেক রাত হলো তো, ক্ষুধা লেগেছে, লোকটা বাড়ি আসবে এখন। হ্যাঁ দিদি, হয়েছে, তুমি কোনো চিন্তা করো না। এই বলে পাপিয়া সবাইকে খাবার দেয়। সেদিন রাতে, আমার এমন লাগছে কেন? কিছুই হয় না, সকালে বোঝা যাবে। অন্যদিকে পাপিয়ার সবকিছু দেখে তার স্বামী সবটাই বুঝতে পারে। কই গো ছোট বউ, রান্না কি হইছে? আমার তো অনেক খিদা লাগছে। আমি এক্ষুনি দিচ্ছি, তুমি খেতে বসো। দিদি, তুমিও চলে এসো, সবাই একসাথে খাবো। পাপিয়া ভুল করে রিনার খাবারের প্লেট নিয়ে নেয়। সেদিন বেশি পরিমাণে বিষ মেশায়। পাপিয়া খাওয়ার সাথে সাথেই তার বিষক্রিয়া শুরু হয়, কিন্তু সে কাউকেই বলে না। ঠিক তখনই, শুনছো, আমার মাথাটার মধ্যে কেমন যেন ঘুরে উঠছে। তখনই রিনা মাথা ঘুরে পড়ে যায়। কি হয়েছে দিদি তোমার? ওঠো, এই দিদি ওঠো। তুমি এই জায়গায় থাকো, আমি এখনই কবিরাজরে ডাইকা নিয়ে আইতাছি। হ্যাঁ, যাও যাও, দ্রুত যাও। এবার তোমার মরণ কেউ আটকাতে পারবে না বড় বউ। কিন্তু আমার মাথাটাই কেমন ঘুর ঘুর করছে, অনেক খারাপ লাগছে। যাই হোক, শুধু তোর জন্য, তুই মরলে আমি বাঁচি। একটু পর শিপন কবিরাজকে ডেকে নিয়ে আসে। কি হইছে কবিরাজ মশাই, কি বুঝলেন? শিপন, সুখবর আছে। কি সুখবর কবিরাজ মশাই? তোমার বউ তো মা হতে চলেছে। শিপন এটা শুনে অনেক খুশি হয়। অন্যদিকে ছোট বউ পাপিয়া রাগে জ্বলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরবে, তুমি কোনো চিন্তা করো না। ঠিক আছে কবিরাজ মশাই, চলেন আপনারে আগায় দিয়ে আসি। ঠিক আছে, চলো। বাড়িতে এসে দেখে তার ছোট বউ মাটিতে পড়ে আছে। শিপন বুঝতে পারে সে মারা গেছে। কি হয়েছে ছোট বউ, তুই মাটিতে শুয়ে আছিস কেন? কি হয়েছে? ও মারা গেছে, তোমার খাবারে বিষ মিশাইছিল। এখন সেই বিষালা খানা সে নিজেই খাইছে, আর নিজের ফাঁদেই নিজে পা দিছে। তুমি কোনো চিন্তা করো না, তুমি মা হতে চলেছো। এবার আমরা সন্তানের মুখ দেখবই। আমার যে কি খুশি লাগতাছে। তুমি এসব কি বলছো? সন্তান হবে কিভাবে? হ, তুমি যখন জ্ঞান হারায় ফেলছিলা, তখন কবিরাজ মশাইরে আমি ডাইকা নিয়ে আইছিলাম, আর কবিরাজ মশাই আমগরে কইছে তুমি মা হতে চলেছো। হ্যাঁ গো হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। বউ, আমারে ক্ষমা কইরা দাও। আমি যা করছি আসলেই অনেক ভুল করছি। তোমার কাছে আমি ক্ষমা চাই, আর এই ক্ষমা চাওয়ার মুখটা আমার নাই। তারপরও আমি বলতেছি, আমারে ক্ষমা কইরা দাও। ঠিক আছে, এসব তুমি আর বলো না। এবার থেকে আমরা সুখে শান্তিতে থাকবো।
10 মাস পরে তাদের ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়, আর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বড় বৌমা, কোথায় তুমি? তাড়াতাড়ি খেতে আসো মা। একদম কিন্তু খাওয়া নিয়ে কোনো অনিয়ম করো না। কোথায় গেলে বড় বউ? আমি আসছি মা। মা, আপনি সব সময় আমাকেই খেতে ডাকেন কেন? ছোট তো অনেক কাজ করে সারাদিন, ওকে তো একবারও খেতে বলেন না। আপনি ছোটকেও খেতে আসতে বলুন মা। ওর মতো পোড়ামুখী বৌমাকে কেন খেতে আসতে বলবো? ও আমার সংসারে আসার পর থেকেই আমার সংসারে যত অঘটন ঘটেই যাচ্ছে। ওর জন্যই আমার ছেলেটা আজ অসুস্থ। কি হয়েছে মা? সকাল সকাল কি শুরু করলে? আর ছোট বউকে কি বলছো এসব তুমি? আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে। একদম আমার সামনে কোনো কথা বলবি না এই অলক্ষী বউকে নিয়ে। এসব কথা বারবার কেন বলছেন মা? ছোটকে এভাবে কেন কষ্ট দিচ্ছেন? এসব কথা শুনে ছোট একা একা অনেক বেশি কষ্ট পায়। দয়া করে ওকে আর কিছু বলবেন না মা। মা, তুমি এদের ব্যাপারে একদমই কিছু বলবে না। মিজান এসব কিছু বুঝে নেবে। তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। বড় বউ, আমাকে কিছু খেতে দাও তো। আমাকে একটু কাজে যেতে হবে। এই সংসারের তো আমি কিছুই না, তাই তো তুই আমাকে এত কথা শোনাচ্ছিস। ঠিক আছে, আমি তোদের ব্যাপারে আর কিছুই বলবো না। তোদের যা ইচ্ছে হয় তাই কর। এই কথা বলে মিজানের মা সেখান থেকে চলে আসে। কই গো বড় বউ, কই তুমি? এদিকে একটু আসো। তা তোমরা কি নিয়ে কথা কইতাছো? তেমন কিছু না, আমরা সবাই গল্প করছিলাম। না গো বউ, তুমি মনে হয় আমার কাছে কিছু লুকাইতাছো। তোমারে দেখে তো তাই মনে হইতাছে। আমার জন্য তোমারে অনেক কথা শুনতে হয়, তাই না? আমার কিচ্ছু হয়নি। তুমি সুস্থ হয়ে গেলে মা আর আমাকে কিচ্ছু বলতে পারবে না। তখন আমার আর কোনো কষ্ট থাকবে না। আমি এখন যাই, অনেক কাজ আছে। আজ যদি আমি কোনো কাজ করতে পারতাম, তাইলে মা আমারে কোনো কিছুই কইতে পারতো না। তুইও চল, আমরা দুজন একসাথে খেয়ে তারপর কাজ করব। এখন আমার খিদে নেই দিদি, তুমি খেয়ে নাও, আমি কাজ করা শুরু করি। মায়ের কথায় কোনো কিছু মনে করো না ছোট বউ। দেখো, মিজান খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি এখন বরং কাজে যাই। তুই একদম মন খারাপ করিস না ছোট। মা শুধু শুধুই তোকে ভুল বুঝেছে। আমি জানি তোর জন্য এই সংসারে কোনো ক্ষতি হয়নি। কেন বলবে না বলো তো দিদি? মা তো সত্যি কথাই বলছে। আমি আসার পর থেকেই উনি অসুস্থ। আমার কপালে সব লেখা আছে গো দিদি। যাও, তুমি গিয়ে খেয়ে নাও। মা এখানে নেই, তুই আমার সাথে চল। তুই না খেলে কিন্তু আমিও খাবো না। চল তো এখান থেকে তাড়াতাড়ি, শুধু শুধু দাঁড়িয়ে থাকিস না। তোমার মতন একটা বোন পাওয়া যে কতটা ভাগ্যের ব্যাপার, এটা আমি কখনোই ভুলতে পারবো না দিদি। তবে এখন যা কিছু হচ্ছে সব আমার কপালের লিখন। একদম এসব কথা বলবি না। কার কখন কি হয় সেটা আমরা কেউ বলতে পারি না রে। সবকিছুই তো একমাত্র উপরওয়ালাই জানেন। তাই মন খারাপ করবি না, সব সময় একটু হাসি খুশি থাকবি। ঠিক আছে দিদি, আমি এখন কাজ করি। মা যদি এসে দেখে আমরা দুজন গল্প করছি, তাহলে কথা শোনাবে। এত কথা শুনতে আমার আর ভালো লাগে না দিদি। আমি একটু শান্তিতে থাকতে চাই দিদি। এখনো দেখছি তোর কাজে যাওয়ার সময় হয়নি। সেই কখন বলে গেছি কাজ করতে। আমার কথা কি কান দিয়ে একদম ঢোকে না তোর? ঢুকবেই বা কি করে? ভালো করে বলছি, তাই কথা কানে ঢুকছে না। এবার দেখি, তোকে বাড়ি থেকে বের করতেই হবে। ছোটর কোনো দোষ নেই মা, আমি ওকে কাজে যেতে দিইনি। আপনি বলুন না, ও একা একা কেন সব কাজ করবে? ও তো একটা মানুষ। তুমি একদম চুপ করে থাকো বড় বউ। তোমার জন্য ও আজ এতটা সাহস পাচ্ছে। একদম ওকে মাথায় তুলবে না বলে দিচ্ছি। আর হ্যাঁ, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? যাও এখান থেকে তাড়াতাড়ি।
আমি আর এই বাড়িতে থাকবো না। এভাবে কথা শোনার চাইতে জঙ্গলে থাকা অনেক ভালো। আমি এই বাড়ি ছেড়ে আজকেই চলে যাব। আমি দেখতে একদম ভালো না, তাই সবাই আমাকে বেশি বেশি কথা শোনায়। এখানে একটা পরীকে দেখা যাচ্ছে না। আমি তাহলে অনেক গভীর জঙ্গলে চলে এসেছি। আর পরীটা তো মাটিতে শুয়ে আছে। যাই তো দেখি পরীটার কি হয়েছে। কি কি হয়েছে পরী তোমার? তোমাকে এমন দেখাচ্ছে কেন? আমাকে বলো তাড়াতাড়ি, তোমাকে কি সাহায্য করতে হবে? আমাকে এক রাক্ষসী ডাইনি আক্রমণ করেছিল। তুমি তাড়াতাড়ি আমার পা থেকে তীরটা খুলে নাও। আর কিছুক্ষণ এই তীর আমার শরীরে থাকলে আমার সব জাদু শক্তি হারিয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি রক্ষা করো বোন। এখনই তীর খুলে দিচ্ছি বোন, তোমার কিচ্ছু হবে না। তীর খোলা হয়ে গেছে পরী, এবার তুমি তাড়াতাড়ি উঠে বসো। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব। তুমি যদি না থাকতে আর একটু হলে আমার জীবনটা শেষ হয়ে যেত। ডাইনি পরী সব সময় পরীদের উপর আক্রমণ করে, আজ আমার উপর আক্রমণ করেছিল। তুমি যে সুস্থ হয়ে গেছো এটাই অনেক বোন। আজ আমার খুব ভালো লাগছে। আমার জন্য কারো কোনো উপকার হলো? আজ পর্যন্ত কারো কাছ থেকে কোনো প্রশংসা পাইনি। তা তুমি এখানে কি করছো বোন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে অনেক কষ্ট। কি হয়েছে বোন, আমাকে খুলে বলো। আর তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। সত্যি বলছো তুমি পরী? আমার শাশুড়ি আমাকে সহ্য করতে পারে না। আমি তো দেখতে অনেক খারাপ, তাই তো কেউ আমাকে পছন্দ করে না। কে বলেছে তুমি দেখতে খারাপ? তুমি তো রাজকন্যার মতো। তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে বোন। তুমি কোনো চিন্তা করো না, দেখো আমি তোমার উপর কি করি। এটা তুমি কি করলে পরী? আমি তো নিজেকেই আমাকে চিনতে পারছি না। আর আমার সব চুল তো সোনার হয়ে গেছে। এখন তুমি তোমার বাড়িতে গেলে তোমার শাশুড়ি তোমাকে মাথায় করে রাখবে। কখনোই তোমাকে কোনো কথা শোনাতে পারবে না। তোমার শাশুড়ি অনেক লোভী, তাই না? দেখবে তোমার এই সোনার চুলের লোভে পড়ে তোমাকে কতটা ভালোবাসে। তুমি কি করে জানলে আমার শাশুড়ি লোভী? উনি টাকার জন্য সবকিছুই করতে পারে। আমি সবকিছুই জানি। তুমি এখন তাহলে আসতে পারো। আর কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবে কিন্তু। আমি যেখানেই থাকি না কেন তোমার সামনে চলে আসব। আর হ্যাঁ, একদম মন খারাপ করে থাকবে না। তোমার মন খারাপ থাকলে কিন্তু আমার অনেক খারাপ লাগবে। আজ আমি আবার একটা বোন পেয়ে গেলাম। কি করে যে আমি তোমাদের ঋণ শোধ করব? তোমরা যদি আজ না থাকতে তাহলে যে আমার কি হতো। আমি তাহলে এখন আসি। রানীপুরীকে খবর দিতে হবে ডাইনিপুরি আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর ডাইনিপুরি একটা ব্যবস্থা করতেই হবে। ওই অলক্ষী মেয়েটা আমার বাড়ি ছেড়ে চলে গেছে মনে হচ্ছে। ভালোই হয়েছে, এখন আমার খাবার অনেক বেঁচে যাবে। আমি অনেক দিন ধরে ওটাকেই বাড়ি থেকে তাড়াতে চাইছিলাম। এখন অন্য বাড়ি থেকে কিছু টাকা নিয়ে আমার ছেলেকে আবার বিয়ে করাবো। সেই ইচ্ছা তো আপনার পূরণ হবে না মা। আমি তো ফিরে এসেছি। দেখুন তো আমাকে চিনতে পারছেন কিনা। কে তুমি? আর তোমার কণ্ঠ আমার ছোট বউয়ের মতো লাগছে কেন? একদম রাজকন্যা দেখাচ্ছে যে তোমাকে। আমি আপনার ছোট বৌমা। আমাকে চিনতে পারছেন না? একটু ভালো করে দেখুন, নিশ্চয়ই চিনতে পারবেন। ছোট, তুই কোথায় চলে গিয়েছিলি? জানিস তোর জন্য আমার কতটা চিন্তা হচ্ছিল। আমাকে না বলে কেন বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি? আর তোকে তো অনেক সুন্দর দেখাচ্ছে রে ছোট। মনে হচ্ছে আমার লক্ষ্মী বোনটা রাজকন্যা হয়ে গেছে। হ্যাঁ দিদি, আমি আর আগের সেই ছোট বউ নেই। পরী আমাকে জাদু করে সোনার চুল দিয়েছে। দেখো তুমি। তাই তো দেখছি। চল চল, তাড়াতাড়ি ঘরে চল। আর হ্যাঁ, কখনো আমাকে না বলে কোথাও যাবি না কিন্তু। তুমি আমার কাছে এসো ছোট বৌমা। আমি শুধু শুধুই তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দিও মা। এসব আপনি কি বলছেন মা? আপনি আমার মায়ের মতন। আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না।
আর কখনোই তোমাকে কিছুই বলবো না মা। আজ থেকে তোমরা দুই বউ আমার চোখে সমান, আর কাউকেই ছোট করে দেখবো না। পরি তো সত্যি কথাই বলেছিল। আমার শাশুড়ি এই সোনার চুল দেখে সোনার লোভে পড়ে যাবে, আর আমাকে কিছুই বলবে না। সত্যি, মানুষ সৌন্দর্য আর টাকা দেখে অন্ধ হয়ে যায়। কেউ আর এখন সত্যিকারের মানুষকে পছন্দ করে না। আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে বউ? আর কখনোই যেন এরকমটা না হয়। মায়ের কথা শুনে কেন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে বলো তো? তুমি দেখছি বিছানা থেকে উঠতে পেরেছো। এখন তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছো। আমার যে কি ভালো লাগছে। আজ হঠাৎ কইরাই কেন জানে শরীরটা একটু সুস্থ লাগতাছে। তার জন্যই তো আমি তোমারে খুঁজতে বের হইলাম। আমি আর কোথাও যাব না, তোমাদের ছেড়ে কোথাও থাকতেও পারবো না। আমরা তো তোকে কোথাও যেতে দেব না ছোট। তুই ছাড়া আমাদের পুরো বাড়িটা শূন্য হয়ে যায়। সত্যি তুই আমার লক্ষ্মী বোন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, আর কারোর সাথে কোনো রকম অন্যায় করব না। অনেক হয়েছে আমার অন্যায়। এবার সবাইকে আগলে রেখে আমি সুখে আমার দিন কাটাবো। এতদিনে আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন মা। এখন আমাদের পরিবারে আর কোনো অশান্তি থাকবে না।